আর এই রুমটার ভাড়া পড়েছে আমাদের। গুড মর্নিং, আজকে 30শে ডিসেম্বর 2024। আজকে আমরা মুর্শিদাবাদের গঙ্গার অপর পার মানে খোশবাগ, রশনিবাগ এইগুলো আমরা আজকে দেখব। তো তার আগে যেহেতু হোটেলের রুম ট্যুর এখনো অবধি দেওয়া হয়নি, তো চলো একবার একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। ये 407 রুম নাম্বার আমাদের। রুমটা আপাতত মেশি হয়ে আছে। আজকে এই মুহূর্তে আমরা চেক আউট করবো রুমটা। এর আগে আমরা রুম ট্যুর দিতে পারিনি, তো ছাড়ার সময়তেই রুম ট্যুরটা দিচ্ছি। তো একটা বেড আছে যেটা আমরা তিনজনে শেয়ার করেছিলাম। এটা আমাদেরকে সেকেন্ড ডেতে দেওয়া হয়, মানে গতকাল থেকে আজ অবধি আমরা এখানে এই বেডটাতে ঘুমিয়েছি। অন্য মানে ফার্স্ট দিনে আমরা আরেকটা রুমে ছিলাম। আর এদিকে বেডের পাশে একটা টেবিলে ইন্টারকম এখানে আছে। আর এটা ছিল বাথরুম। বাথরুমে একটা জিনিস বলে রাখি, গিজার আছে কিন্তু কোনো রকম কোনো এক্সস্ট নেই। তো বাথরুমের স্মেলটা কিন্তু বেরিয়ে আসছিল। ইভেন কালকে যেটা সমস্যা হয়েছে আমাদের সেটা হচ্ছে ব্যাক ফ্লাশ করছিল কোমর থেকে। তো লাকিলি আমাদের কাছে সবসময় একটা ওই টয়লেট স্প্রেগুলো থাকে, তো ওইটা দিয়ে দিয়ে আমরা কাজ চালিয়েছি কোনো রকমে। আর এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 2000 করে, মানে তিনজনের জন্য 2000 পড়েছে আর কি। না হলে আমরা যেটা শুনছিলাম এটা সম্ভবত 1200 টাকার রুম। পিক সিজন, হ্যাঁ, যেহেতু পিক সিজন তো সেই জন্য 3000 আর 2000 সরি। আর এখানে একটা বসার জায়গা ছিল এইটা, আর এটা একটা টেবিল ছিল। আর ওই দিকে চা কফি খাওয়ার সরঞ্জাম কিছু ছিল যেগুলো এখন আর নেই। আর টিভিও ছিল, টিভি চলেছে, রানিং টিভি। আর এই দিকে আছে হচ্ছে ব্যালকনি। এই হোটেলটার একটা মানে সুবিধা যেটা বিশেষ করে ফিল করেছি সেটা হচ্ছে হাজারদুয়ারির খুবই সামনে। ওই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, ওইটা হাজারদুয়ারি। এটা হচ্ছে হাজারদুয়ারি। তো হাজারদুয়ারির খুবই সামনে হোটেলটা। পায়ে হেঁটে মোটামুটি 10-15 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে না। আর এখান থেকে বাজার বা চা খেতে হলে চায়ের দোকান বা যে কোনো কিছু, টোটো স্ট্যান্ড, এক্কা ধরার জায়গা খুবই, মানে টাঙ্গা ধরার জায়গা খুবই মানে কাছাকাছি। সেই দিক থেকে হোটেলটা ভালো। হোটেলের নাম হচ্ছে হোটেল হিস্টোরিক্যাল। একটাই যেটা বলার ছিল যেটা হচ্ছে বাথরুমের এক্সস্ট নিয়ে। মানে এক্সস্ট ফ্যান নেই এমন বাথরুমে থাকাটা খুবই মুশকিল। একদমই তাই। কারণ বাথরুম এখানে রেগুলার ইউজ হচ্ছে, এতগুলো রুমস আছে। ইভেন যখন ব্যাক ফ্লাশ করছে কি রকম যে গন্ধ বলে বোঝাতে পারবো না। ইভেন ফ্যান চলছে না। আর এটা দেখুন, এটা কিন্তু মানে শুধুমাত্র যাদের হোটেল তাদেরই না, মানে অ্যাজ ট্যুরিস্ট আমরাও যখন কোথাও যাচ্ছি আমাদেরও একটু দায়িত্ব নেওয়া উচিত যে আমরা যখন হোটেলেরও বাথরুম ইউজ করছি সেটা তো আমাদের পার্সোনাল প্রপার্টি না, মানে তারপরে আমরা ওটা আর ব্যবহার করছি না, আমরা ওটা ওভাবেই রেখে চলে আসছি। তারপরে যে যাচ্ছে তার কিন্তু ওটা ব্যবহার করতে যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ সেটা আগে যে করে গেছে সে ঠিক মতো করে যায়নি। তো মানে প্যাড ফ্লাশ করা, কমোডে ফেলে দেওয়া, এগুলো প্লিজ মানে আপনারা যখনই যেখানে যাচ্ছেন এগুলো একটু নিজেদের ক্লিনলিনেস তো নিজেদের কাছে, তাই না? তো সব জায়গাতেই এখন ডাস্টবিন থাকে, তো ডাস্টবিনে প্রপারলি একটা স্যানিটারি ন্যাপকিন ডিসপোজ করাই যায়, সেগুলো করুন। এবং প্রপারলি মানে টয়লেট পেপার এগুলো যা যা ইউজ করছেন সবই ডাস্টবিনে ফেলুন। না হলে কি হয়, পরে যে আছে তার কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। এটাই আর কি। হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম খোশবাগ ও রশনিবাগের উদ্দেশ্যে। টোটো করে চলে এসেছিলাম ভাগীরথীর তীরে নৌকা পারাপার করব বলে। পার হেড টিকিট পড়েছিল 10 টাকা যাওয়া ও আসার জন্য। এই নৌকাগুলোই এখানে এক পার থেকে আরেক পার যাওয়ার মেইন ট্রান্সপোর্ট। মানুষ ছাড়াও যানবাহন ও নানান সামগ্রী পার হয় এই নৌকার দৌলতে। লাইন দিয়ে এক এক করে উঠে পড়লাম নৌকায়। অনেকদিন পর এরকম মানে ভাগীরথী নদীর উপরে নৌকা চড়ছি। তোমার তো বোধহয় প্রথমবার নাকি? যেখানে শুধু নৌকাতে মানুষ নয়, টোটো, বাইক, সাইকেল সবই উঠে পড়ে। তো এটা আমি আগে একবার চড়েছি, দেখেছি এরকম হয়। এই আমাদের নৌকা ছেড়েও দিল,
আর কেমন লাগছে বলো? কারণ আগে দেখতে প্রথমবার, বাট এর আগে আমি এরকম যাতায়াত করেছি, সুন্দরবনে হয়েছে, আর আরেকটা কথা হয়েছিল জানো, মনে পড়ছে না এই মুহূর্তে, বাট সুন্দরবনে তো হয়েছে, এটা আমার পরিষ্কার মনে আছে। হ্যাঁ, এটা বলে দিই, টিকিটের এখানে পার হেড আমাদের যেটা নিল, যাতায়াত 5 টাকা করে, মানে 5 টাকা করে যাওয়া, 5 টাকা করে আসা, 10 টাকা, আর মানে 3 জনের হচ্ছে 30 টাকা, আর 50 টাকা টোটো, তো টোটাল 80 টাকা নিয়েছে। এটাই হচ্ছে টিকিটের এখানে সিস্টেম। বাইরে থেকে কাটলাম আমরা, কেটে মানে একবারই টিকিট কেটে নিয়েছি, যাতায়াতের পুরোটা কেটে ওই পারে যাচ্ছি। নৌকা থেকে নেমে টোটোয় করে চললাম রশনিবাগ, সুজাউদ্দিনের সমাধি দেখতে। আমরা এসেছি রশনিবাগে, সুজাউদ্দিনের সমাধি। এটা 3টে বেডের সমাধি। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, খুব নিরিবিলি, শান্ত এবং খুব সুন্দর। এই যে সুজাউদ্দিনের সমাধি, জুতো খুলে উঠতে হবে উপরে, কোথাও লেখা নেই, কিন্তু এটাই নর্ম। এটার ভিতরে আছে সুজাউদ্দিনের সমাধি। এটার উপরে জুতো খুলে উঠলাম এবং এখানে একটা স্ক্রিপ্ট আছে, এই যে এইখানে আছে সুজাউদ্দিনের সমাধি। সুজাউদ্দিন হচ্ছে আলীবর্দীর পরের সম্রাট। তারপর বেরিয়ে পড়লাম বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে। এই জায়গাটার নাম হিরাজ হিল। এক সময় যেখানে প্রাসাদ ছিল আজকে সেখানে বাঁশবাগান। দেখে খুবই খারাপ লাগছে, মানে লোভ মানুষকে কোন কোথায় নিয়ে আসতে পারে? জায়গায় নিয়ে যেতে পারে সেটা আমরা দেখছিলাম। যে যে বাংলার সাথে বেইমানি করেছে মির্জাফরের, আজকে তার বংশধরেরা এখানে মানে রীতিমতো তাদের জায়গা, তাদের বাড়িতে তারা আছে। আর সিরাজ যে কিনা বাংলার পক্ষে কাজ করার চেষ্টা করেছিলেন, তাকে তার রাজত্বকালের 1 বছরই তিনি সময় পান এবং তারপরে তাকে শুধু হত্যা করাই নয়, তার যাতে কোনো কিছুই মুর্শিদাবাদে না থাকে, তার মানে ইতিহাস সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টায়, তার প্রাসাদ থেকে শুরু করে তার সমস্ত রকম স্মৃতি কিভাবে মুছে দেওয়া যায় সেইটাই আমরা মানে মুর্শিদাবাদে এসে লক্ষ্য করছি। আর ভাবছি যে মানে বাঙালি কিন্তু কোনো সময়ই এটা বুঝতে হয়তো পারবে না যে সত্যি মানে আমাদের যারা শাসক ছিলেন একটা সময়, তারা শুধুমাত্র লোভই বোধহয় আমাদেরকে বারবার বারবার হারিয়ে দিয়েছে। সেটা ব্রিটিশের সাথেই হোক, সেটা বাইরের কোনো একটা অন্য কোনো শক্তির আক্রমণেই হোক, যে কোনো শাসকের সামনেই হোক, মানে আমরা কিন্তু নিজেরা ভালো করেই হয়তো কাজ করার চেষ্টা করেছি। কিছু দালাল মির্জাফর এবং যুগে যুগে তারা বারবার যেভাবে আসছে আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্যই কিন্তু আমরা বাইরের শাসকের সামনে হেরে যাই। এর তলায় কখনো খোঁড়া হয়েছিল? সরকার ও স্থানীয়দের উদ্যোগে জায়গাটাকে আরও সুসজ্জিত ও পর্যটক বান্ধব করার পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আশা করি খুব শিগগিরই তা শেষ হবে। হিরাজিল থেকে আমরা বেরিয়ে পড়লাম ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে ও আটকে পড়েছিলাম এই রেল ফাটকে। এটা কিরিটেশ্বরী মন্দির। হিন্দু পুরাণ অনুযায়ী মাতা সতীর কিরিট মানে মুকুট এখানে পড়েছিল।
ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে এটি মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় একটি স্থান। এই শক্তিপীঠের ভৈরব হলেন সম্বর্ত ভৈরব, যিনি শিবের রক্ষাকর্তা ও উগ্র রূপ বলে মানা হয়। তারপর আমরা গেলাম জগৎবন্ধু ধামে। এই ধাম জড়িয়ে আছে মহান বৈষ্ণব সাধক শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের স্মৃতির সঙ্গে। আজও এই ধামে প্রতিদিন নাম সংকীর্তন, ভজন ও প্রার্থনার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। আর সবশেষে আমরা পৌঁছে গেছিলাম খোশবাগ। আমরা এখন আছি খোশবাগে। আজকে আমাদের ঘোরার মধ্যে এটাই শেষ আমাদের দেখার জায়গা। খোশবাগে মূলত সিরাজউদ্দৌলা এবং তার পরিবারের কিছু মানুষের সমাধি রয়েছে। তো ভিতরে ফটোগ্রাফি বা কোনো রকম ভিডিওগ্রাফি করা একমাত্র তখনই করা যায় যদি এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আগে থেকে পারমিশন নেওয়া থাকে, নচেত করা যায় না। তো আমরা ভিতরটা তো ভিডিও করতে পারবো না, তো ওই জন্য বাইরে থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। 1757 সালের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর তাকে এখানেই সমাহিত করা হয়। ভাগীরথী নদীর তীরে অবস্থিত খোশবাগ নবাব পরিবারের সমাধিক্ষেত্র। এখানে সিরাজ ছাড়াও আলীবর্দী খাঁ সমাধিস্থ আছেন। ঘোরাঘুরি শেষ, আর এবার আমাদের ফেরার পালা। আমরা টোটো কাকুর সাথে আগে থেকে কথা বলে টাঙ্গা ঠিক করে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের টাঙ্গা, একদম প্রপার ঘোড়া। আর তিনজন, আর এই হচ্ছে আমাদের পুরো ঘোড়া ট্রিপের টোটো কাকু। কাকুর নামটা বলে দাও। আমার নাম দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল। কাকুর ফোন নাম্বার আছে আমাদের কাছে, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো কাকুর সব কন্ট্যাক্ট পেয়ে যাবে, আর আসলে কাকুকে নিয়ে তোমরা ঘুরতে পারো। খুবই ভালো করে আমাদেরকে ঘুরিয়েছে। ধন্যবাদ কাকু। ফাইনালি ঘোড়ার গাড়ি। হ্যাঁ, মুর্শিদাবাদ এসে টাঙ্গা চড়বো না এটা ভাবাই যায় না। তো খুব ভালো লাগছে উঠে, একটা নতুন এক্সপিরিয়েন্স প্রথমবার। পুটাই কেমন লাগছে? বাদশাহী আংটির কথা মনে পড়ছে। বাদশাহী আংটির কথা মনে পড়ছে। বাহ, ট্রেন ধরার আগে আমরা স্টেশনের সামনে হোটেল ইন্দ্রজিতে লাঞ্চ করে নিতে গেছিলাম। খেয়েছিলাম ভাত, চিকেন ও মিক্সড ভেজ। পুটাই নিয়েছিল চাউমিন। আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরলাম। আমাদের মুর্শিদাবাদ ট্রিপ এখানেই শেষ হলো বলা যেতে পারে। তবে হ্যাঁ, আবার আসার ইচ্ছে থাকলো। বিশেষ করে বহরমপুর শহরটা এখনো আমাদের দেখা হয়নি, ওটা দেখবো। আর এই ট্রেনটা ছিল 3:21-এ, লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। আর এটা ধরেই আমরা যাচ্ছি। আর এই আর কি। তো কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। আর ভালো লাগলে তোমার সমস্ত বন্ধু আত্মীয় সবার সাথে ভিডিওটা শেয়ার করো। এই সিরিজ তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে আবার নতুন একটি গল্পে। বাংলার ঘর থেকে বাইরে নানান গল্প নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো বাংলার ঘরে বাইরে।